হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করুন। সাদাস্রাব বা লিউকোরিয়া নামটা শুনলেই কেমন একটা সংকোচ কাজ করে, তাই না? এটা নারীদের জন্য খুবই সাধারণ একটা স্বাস্থ্য সমস্যা, কিন্তু এটা নিয়ে খোলামেলা আলোচনা হয় কই? তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই সাধারণ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে একটু সহজভাবে কথা বলি আর দেখি এর কার্যকর সমাধানই বা কী হতে পারে। ব্যাপারটা ঠিক কতটা সাধারণ ভাবছেন? এই সংখ্যাটা দেখুন, প্রতি ৩ জন প্রাপ্তবয়স্ক নারীর মধ্যে একজন, হ্যাঁ ঠিকই শুনছেন, প্রতি ৩ জনে একজন এই সমস্যায় ভোগেন। তার মানে যদি কেউ এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, তবে এটা জানা খুব দরকারি যে তিনি একদমই একা নন। এটা আসলে খুবই স্বাভাবিক একটা শারীরিক অবস্থা। আর ঠিক এখানেই কিন্তু মূল সমস্যাটা শুরু হয়। মানে লজ্জা, সংকোচ এসবের কারণে অনেকেই ব্যাপারটা নিয়ে ডাক্তারের সাথে মুখ ফুটে কিছু বলতেই চান না। আর এই যে নীরবতা, এটাই কিন্তু একটা ছোট সমস্যাকে অনেক বড় করে তুলতে পারে। তাই সবার আগে লজ্জাটা ভাঙা দরকার। নিজের স্বাস্থ্যের কথা ভাবাটা সবচেয়ে বেশি জরুরি। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে সাধারণ কিন্তু আড়ালে থাকা সমস্যাটা, এটা আসলে কি, আর কখন এটা স্বাভাবিক, আর কখন এটা নিয়ে একটু ভাবার দরকার আছে, চলুন জেনে নিই। সহজ কথায়, লিউকোরিয়া হলো সাদা বা একটু হলদেটে স্রাব যা যোনি থেকে বের হয়। দেখুন, বেশিরভাগ সময়ই এটা কিন্তু একদম স্বাভাবিক একটা ব্যাপার, শরীরেরই একটা প্রাকৃতিক প্রক্রিয়া। কিন্তু মাঝে মাঝে এটা আবার কোনো ইনফেকশন বা অন্য কোনো শারীরিক সমস্যার সিঙ্গালও হতে পারে। তাই এই দুটোর মধ্যে, মানে স্বাভাবিক আর অস্বাভাবিকের মধ্যে পার্থক্যটা বোঝাটা খুব খুব জরুরি। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই সমস্যাটা হয় কেন? এর পেছনে তো নিশ্চয়ই কিছু কারণ আছে, তাই না? চলুন সেই মূল কারণগুলোতেই একবার চোখ বোলানো যাক। এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। সবচেয়ে কমন হলো হরমোনের গড়বড়, মানে হরমোনাল ইমব্যালেন্স। তাছাড়া ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন তো আছেই। আবার ধরুন শরীরে পুষ্টির অভাব বা অতিরিক্ত মানসিক চাপ, হ্যাঁ স্ট্রেস থেকেও কিন্তু এটা হতে পারে। কিছু ক্ষেত্রে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, মানে জরায়ু বা প্রজনন অঙ্গের কোনো ইনফেকশন, অথবা জন্ম নিয়ন্ত্রণের পিলের সাইড এফেক্ট হিসেবেও এটা দেখা দিতে পারে। আচ্ছা, স্বাভাবিক স্রাব তো হতেই পারে, সেটা আমরা জানলাম, কিন্তু ঠিক কখন আমাদের একটু সতর্ক হতে হবে? মানে কখন বুঝবো যে এই সাদা স্রাবটা কোনো বড় স্বাস্থ্য সমস্যার দিকে ইঙ্গিত দিচ্ছে? চলুন এই ব্যাপারটা এবার একটু পরিষ্কার করে নেওয়া যাক। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যদি এই সাদা স্রাবের চিকিৎসা ঠিক সময়ে না করা হয় তাহলে কি হতে পারে? এর কুফলগুলো কি কি? এই উত্তরটা জানা কিন্তু আমাদের সবার জন্যই খুব দরকার। দেখুন, সময় মতো চিকিৎসা না করালে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে, আর সেখান থেকে প্রজনন স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি, এমনকি বন্ধ্যাত্বের ঝুঁকিও তৈরি হতে পারে। এর সাথে তো সারাক্ষণের অস্বস্তি আর আত্মবিশ্বাসের অভাব লেগেই থাকে। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয়টা কি জানেন? কিছু ক্ষেত্রে এটা জরায়ুর ক্যান্সার বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজের মতো মারাত্মক রোগের একদম প্রাথমিক লক্ষণও হতে পারে। এই জায়গাটা একটু মন দিয়ে দেখুন, এটা খুব কাজের তথ্য। এখানে দুটো খুব কমন ইনফেকশনের পার্থক্য দেখানো হয়েছে, খেয়াল করে দেখুন। স্রাব থেকে যদি দুর্গন্ধ আসে তাহলে সেটা হতে পারে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস, আর যদি স্রাবটা হয় ঘন দইয়ের মতো আর সাথে চুলকানি থাকে তাহলে সেটা সাধারণত ইস্ট ইনফেকশনের লক্ষণ। এই লক্ষণগুলো যদি চেনা যায় তাহলে কিন্তু সঠিক চিকিৎসা নিতে অনেক সুবিধা হয়। প্রচলিত চিকিৎসার কথা তো আমরা জানি, কিন্তু এর পাশাপাশি হোমিওপ্যাথিতেও কিন্তু সাদা স্রাবের বেশ কার্যকর কিছু সমাধান আছে। চলুন এবার সেই দিকটা একটু জেনে নেওয়া যাক। মানে হোমিওপ্যাথি ঠিক কিভাবে এই সমস্যার সমাধান করে। হোমিওপ্যাথির সবচেয়ে মজার বা মূল ব্যাপারটা হলো, এটা শুধু রোগের নাম শুনে চিকিৎসা করে না, এটা রোগীর শারীরিক আর মানসিক সব ধরনের উপসর্গের উপর জোর দেয়। মানে এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। এর লক্ষ্য হলো সমস্যার একদম গোড়ায় গিয়ে তার মূল কারণটা খুঁজে বের করে সেটাকে সারিয়ে তোলা। এখানে কিছু কমন হোমিওপ্যাথিক ওষুধের নাম দেখতে পাচ্ছেন, যেমন সেপিয়া, ক্যালকেরিয়া কার্বনিকা, পালসিটিলা। কিন্তু আসল কথা হলো, কার জন্য কোনটা লাগবে সেটা পুরোপুরি নির্ভর করে স্রাবের ধরন, রোগীর মানসিক অবস্থা আর অন্যান্য শারীরিক লক্ষণের উপর। ব্যাপারটা এমন যে হয়তো স্রাবের সাথে কারো মানসিক উদাসীনতা আছে, তার জন্য এক ওষুধ, আবার অন্য কারো হয়তো স্রাবের সাথে ভীষণ অস্থিরতা কাজ করছে, তার ওষুধটা হবে একদম আলাদা। আর ঠিক এই কারণেই এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে, নিজে নিজে ডাক্তারি করে বা ওষুধের নাম দেখে কিনে খাওয়াটা একদমই ঠিক না। কারণটা তো বুঝতেই পারছেন, হোমিওপ্যাথিতে একই রোগের জন্যও এক একজনের ওষুধ এক এক রকম হয়। ভুল ওষুধ খেলে কিন্তু লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে।
শুধু ওষুধ খেলেই কিন্তু হবে না, আমাদের লাইফস্টাইল বা জীবনধারায় যদি কিছু পজিটিভ পরিবর্তন আনা যায় তাহলেই কিন্তু এই সমস্যাটা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। চলুন সেরকমই কিছু সহজ কিন্তু খুব কার্যকর উপায় দেখে নিই। 1 নম্বরেই আসে পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা মাস্ট। এরপর প্রচুর পরিমাণে জল পান করা, সাথে স্বাস্থ্যকর খাবার দাবার তো থাকছেই। আর হ্যাঁ, যতটা সম্ভব মানসিক চাপ থেকে দূরে থাকা। আরেকটা জরুরি বিষয় হলো কেমিক্যাল দেওয়া বা কৃত্রিম সুগন্ধিওয়ালা কোনো প্রোডাক্ট ব্যবহার না করা। এই যে ছোট ছোট অভ্যাস, এগুলোই কিন্তু স্বাস্থ্যের ওপর অনেক বড় পজিটিভ প্রভাব ফেলে। সবশেষে ঘুরে ফিরে কিন্তু আমরা সেই মূল কথাতেই ফিরে আসছি, যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলাটা মাস্ট, কারণ সঠিক ডায়াগনোসিস আর ঠিকঠাক গাইডেন্স ছাড়া কোনো চিকিৎসায় কিন্তু ঠিকমতো কাজ করতে পারে না। চলুন এই একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শেষ করি। আমাদের শরীর তার নানান লক্ষণের মাধ্যমে আসলে কি বলার চেষ্টা করছে? শরীরের এই সিগন্যালগুলোকে অবহেলা না করে সেগুলো শোনার আর বোঝার চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ। কারণ মনে রাখবেন, আমাদের শরীরই কিন্তু আমাদের স্বাস্থ্যের সবচেয়ে বড় বন্ধু আর পথপ্রদর্শক। সচেতন থাকতে হবে আর সুস্থ থাকতে হবে।